আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার জোসেফ মাৎসিনি ও তার ইয়ং ইটালি বা নব ইটালি দল। ঠিক আছে, তো দেখো, আমরা গতদিনের ক্লাসে কার্বনারি দল সম্পর্কে জেনেছিলাম, তাই তো? তো সেই দল যে আন্দোলন করেছিল কার্বনারি দল, তো সেই কার্বনারি আন্দোলনের ব্যর্থতার পর আমরা দেখতে পাচ্ছি যে ইতালির ঐক্য আন্দোলনে নেতৃত্ব গ্রহণ করেছিলেন কে না, জোসেফ মাৎসিনি। ঠিক আছে, দেখো এখানে লিখেছি আমি জোসেফ মাৎসিনি ও তার ইয়ং ইতালি দল। এটা দুই ভাবে লেখা যায়, ইয়ং ইতালিও লেখা যায় আবার ইয়ং ইতালিও লেখা যায়। ঠিক আছে, এটার কোনো সমস্যা নেই। এবারে দেখো, তাহলে কি বললাম যে কার্বনারি যে আন্দোলন হয়েছিল, তো সেই আন্দোলনে ব্যর্থতার পর ইতালির ঐক্য আন্দোলনে যিনি নেতৃত্ব গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন এই জোসেফ মাৎসিনি। ঠিক আছে, আর তার এই ইয়ং ইতালি দল বা এটাকে আমরা নব্য ইতালিও বলে থাকি, মনে রাখবে, ইয়ং ইতালি বা নব্য কি ইতালি। ঠিক আছে, ইয়ং ইতালি বা নব্য ইতালি ও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো তাহলে আমরা কি দেখলাম যে কার্বনারি আন্দোলন ব্যর্থতার পর ইতালির ঐক্য আন্দোলনে যিনি নেতৃত্ব গ্রহণ করেন তিনি হচ্ছেন এই জোসেফ মাৎসিনি আর তার এই ইয়ং ইতালি বা নব্য ইতালি দল। ঠিক আছে, দেখবে একজন বিখ্যাত ঐতিহাসিক যার নাম হচ্ছে সিডি হ্যাজেন, যার নাম কি সিডি হ্যাজেন। ঠিক আছে, তো এই সিডি হ্যাজেন হচ্ছেন একজন ঐতিহাসিক। তিনি বলেন, মানে তার মতে কি না, মাৎসিনি ছিলেন ইতালির পুনর্জাগরণের আধ্যাত্মিক শক্তি। কি বললাম যে বিখ্যাত ঐতিহাসিক যার নাম হচ্ছে সিডি হ্যাজেন। ঠিক আছে, তো সেই সিডি হ্যাজেনের মতে এই মাৎসিনি ছিলেন ইতালির পুনর্জাগরণের আধ্যাত্মিক শক্তি। নব ইতালির প্রতাদিষ্ট পুরুষও বলা হয় তাকে। আবার দেখবে আর একজন ঐতিহাসিক আছে যার নাম হচ্ছে গ্রেনভিল। ঠিক আছে, তো সেই গ্রেনভিলের মতে এই মাৎসিনি ছিলেন ইতালির প্রজাতান্ত্রিক ঐক্যের বৌদ্ধিক অগ্রদূত। কি বললাম না, অপর একজন ঐতিহাসিক যার নাম হচ্ছে গ্রেনভিল। ঠিক আছে, তো সেই গ্রেনভিলটির মতে এই মাৎসিনি ছিলেন ইতালির প্রজাতান্ত্রিক ঐক্যের বৌদ্ধিক অগ্রদূত ছিলেন তিনি। বুঝতে পেরেছ? এগুলো একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আর দেখো এই ইতালির ঐক্য আন্দোলনের প্রাণ পুরুষ বলে থাকি আমরা মাৎসিনিকে। বুঝতে পেরেছো? মনে রাখবে, আমি পরে তোমাদেরকে বলবো, মানে আসছি আমি যখন এটা তোমাদেরকে পড়াবো পুরোটাই, তো শেষের দিকে আমি তোমাদেরকে বলবো যে কেন ইতালির ঐক্য আন্দোলনের পথিকৃৎ বা প্রাণ পুরুষ বলা হয়। ঠিক আছে, এটা আমি বলবো। ঠিক আছে, তো এখন প্রথমে মনে রাখো যে ইতালির ঐক্য আন্দোলনের প্রাণ পুরুষ বলা হয় মাৎসিনিকে। কি বললাম? ইতালির ঐক্য আন্দোলনের, ঠিক আছে, ঐক্য আন্দোলনের পথিকৃৎ বা প্রাণ পুরুষ। ঠিক আছে, পথিকৃৎ বা প্রাণ পুরুষ, প্রাণ পুরুষ বলা হয় কাকে না, এই মাৎসিনিকে। ঠিক আছে, মনে রাখবে এটা। তো এই ইতালির ঐক্য আন্দোলনের এই যে প্রাণ পুরুষ যিনি মাৎসিনি, তিনি ছিলেন একজন বাগ্মী। বাগ্মী মানে কি জানো? বাগ্মী মানে হচ্ছে ভালো, যিনি বক্তৃতা দেন বা ভালো কথা বলেন। ঠিক আছে, বাগ্মী মানে পটু, কথাবার্তায় যিনি ভালো পটু। ঠিক আছে, পারদর্শী, তাকে বলা হয় বাগ্মী। তো এই জোসেফ মাৎসিনি ছিলেন একজন ভালো বাগ্মী,
তার পাশাপাশি ছিলেন তিনি সুলেখক, চিন্তাবিদ, বিপ্লবী সংগঠক আর হচ্ছে জ্বলন্ত দেশপ্রেমিক। ঠিক আছে, এত কিছু গুণাবলীর অধিকারী ছিলেন এই জোসেফ মাৎসিনি। ঠিক আছে, তো মনে রাখবে এই বিখ্যাত ব্যক্তি তিনি 1805 খ্রিস্টাব্দে ইটালির জেনোয়া প্রদেশে তার জন্ম হয়। কত খ্রিস্টাব্দে বললাম? 1805। ঠিক আছে, 1805 খ্রিস্টাব্দে 1805 খ্রিস্টাব্দে ইটালির জেনোয়া প্রদেশে এই মাৎসিনির জন্ম হয়। আর মাৎসিনির পিতা ছিলেন জেনোয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শাস্ত্রের একজন অধ্যাপক। ঠিক আছে, তো বাল্যকাল থেকেই স্বদেশের দুর্দশা তাকে পীড়া দিত, মানে মাতৃকে পীড়া দিত মানে যন্ত্রণা দিত, কষ্ট দিত, সেটা বাল্যকাল থেকে। প্রথম জীবনে দেখবে তিনি সাহিত্য সাধনা করতেন। ঠিক আছে, কিন্তু তারপরে তিনি অনুধাবন করেন যে স্বদেশের স্বাধীনতা ব্যতীত, মানে তার নিজের দেশের স্বাধীনতা ব্যতীত মহান সাহিত্য সৃষ্টি হচ্ছে অসম্ভব, মানে সাহিত্য সৃষ্টি করা যাবে না, ভালো সাহিত্য সৃষ্টি করা যাবে না স্বদেশের স্বাধীনতা ব্যতীত। ঠিক আছে, তো এটা তিনি অনুধাবন করেছিলেন, এটা তিনি উপলব্ধি করেছিলেন, বুঝতে পেরেছিলেন। তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন কি বলতো, যে আর সেই জন্য তার স্বপ্ন ছিল, এটা আগে বলি, সেই জন্য তার স্বপ্ন ছিল যে স্বাধীন এবং ঐক্যবদ্ধ ইটালি গঠন করা। তাই স্বাধীন আর ঐক্যবদ্ধ ইটালির স্বপ্ন তার সমগ্র চিন্তাকে আচ্ছন্ন করে রেখেছিল, মানে তাকে ঢেকে রেখেছিল। বুঝতে পেরেছো? তার এই যে স্বাধীন এবং ঐক্যবদ্ধ ইটালির স্বপ্ন, সেটাকে সমগ্র তার যে চিন্তা শক্তি সেটাকে আচ্ছন্ন করে রেখেছিল। দেখবে তোমরা জানো, আমি আগেই তোমাদেরকে বলেছি যে ইটালি অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেছিল, তাই তো? এবং সেইগুলোকে অস্ট্রিয়া সহ অন্যান্য বিদেশি শক্তি কি করতো? নিয়ন্ত্রণ করতো, তাই না? সেই জন্য স্বাধীন মানে কারোর নিয়ন্ত্রণে না থেকে স্বাধীন এবং ঐক্যবদ্ধ এটি ভেঙে গেছিল ক্ষুদ্র ক্ষুদ্রভাবে, তাহলে সেইগুলো হচ্ছে একত্রিত করা। তো তার জন্য ঐক্যের প্রয়োজন, সেই জন্য স্বাধীন ঐক্যবদ্ধ ইটালির স্বপ্ন এই মাৎসিনি সমগ্র চিন্তাকে ঢেকে রেখেছিল। বুঝতে পেরেছো? সেই জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন, মানে মাৎসিনি তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না তার মাতৃভূমি, অর্থাৎ মাতৃভূমি মানে কাকে বলছে? ইটালিকে। যতদিন না তার মাতৃভূমি অর্থাৎ ইটালি ঐক্যবদ্ধ হচ্ছে, ততদিন তিনি তার শোকের চিহ্ন স্বরূপ, মানে তিনি কষ্ট পেয়েছেন, তার যন্ত্রণা হচ্ছে, তার জন্য তার শোক হচ্ছে, তাই তো? তো সেই জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না পর্যন্ত তার যে মাতৃভূমি অর্থাৎ ইটালি যতদিন না ঐক্যবদ্ধ হচ্ছে, ততদিন তিনি শোকের চিহ্ন স্বরূপ কালো পোশাক পরিধান করবেন। বুঝতে পেরেছো? তো এই প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই জোসেফ মাৎসিনি সারা জীবনই তিনি কালো পোশাক ব্যবহার করেছিলেন। বুঝতে পেরেছো? তো স্বদেশের মুক্তির উদ্দেশ্যে তিনি প্রথমে কি করেছিলেন? কার্বোনারি দলে যোগ দেন। আর এই দলের নেতৃত্বে প্রচালিত 1830 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ হয়েছিল জানো, তো সেই বিদ্রোহে যোগদানের জন্য তিনি কারারুদ্ধ হন এবং পরে তাকে নির্বাসিত করা হয়। বুঝতে পেরেছ? তো এই সময় তিনি তোমার এই নির্বাসিত অবস্থায় নির্বাসনে ছিলেন, তো সেই সময় তিনি উপলব্ধি করেন যে কার্বোনারি আন্দোলনের ত্রুটিগুলো, সেগুলো তিনি উপলব্ধি করেন এবং তিনি বলেন বা নিজে ফিল করেন সেটা হচ্ছে যে কেবলমাত্র গুপ্ত হত্যা বা সন্ত্রাসবাদের দ্বারা ইটালিকে ঐক্যবদ্ধ করা যাবে না, এটা তিনি উপলব্ধি করেছিলেন। তার কারণ কি বলতো? কার্বোনারি দল যখন তোমরা পড়েছে সেখানে দেখেছো সেখানে গুপ্ত হত্যা বা সন্ত্রাসের কাজ চলেছিল, তাই না? তো এই কার্বোনারি আন্দোলনের ত্রুটিগুলো সেই জন্য তিনি অনুধাবন করেছিলেন। হ্যাঁ, বুঝতে পেরেছিলেন যে কোনগুলো তার ফল ত্রুটি, এবং সেখান থেকেই জোসেফ মাৎসিনি উপলব্ধি করছেন যে কেবলমাত্র গুপ্ত হত্যা বা সন্ত্রাসবাদের দ্বারা ইটালিকে ঐক্যবদ্ধ করা যাবে না। তার জন্য কি দরকার? না, তার জন্য দরকার হচ্ছে জনজাগরণ। ঠিক আছে?
জনজাগরণ, আর দরকার কি যুব শক্তির উন্মেষ। তাহলে কি উপলব্ধি করেছিলেন? যে জনজাগরণ, তাই তো? জনজাগরণ, আর কি না হচ্ছে যুব শক্তির উন্মেষ। যুব শক্তির উন্মেষ, বোঝা গেছে? এটা মার্কস উপলব্ধি করেছিলেন। তিনি আর উপলব্ধি করেছিলেন আর কি না আত্মত্যাগ ও আত্মত্যাগের মানে আত্মদান ও আত্মত্যাগের মাধ্যমে একমাত্র যুবকরাই নতুন ভাবে একারির ইতিহাস রচনা করতে পারে, এটাও তিনি উপলব্ধি করেছিলেন। তাহলে কি বললাম? যে তিনি এটালিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং স্বাধীন এটালি গঠন করার জন্য তিনি কি উপলব্ধি করেছিলেন? যে আত্মত্যাগ আর আত্মদান, ঠিক আছে, আত্মদান ও আত্মত্যাগের মাধ্যমে একমাত্র যুবকরাই নতুন ভাবে এটার ইতিহাস রচনা করতে পারে। সেই জন্য দরকার জনজাগরণ, আর যেটা দরকার সেটা হচ্ছে যুব শক্তির উন্মেষ, এটা তিনি উপলব্ধি করেছিলেন। বুঝতে পারলে? তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে কি করছে না দেশপ্রেমে, মানে দেশবাসীকে বললে বেশি ভালো, দেশবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে মার্কস নির্বাসিত হয়ে আছেন এখনো, তাই তো? তো সেই নির্বাসিত অবস্থায় মনে রাখবে দক্ষিণ ফ্রান্সের মার্সাই শহরে, কোথায়? দক্ষিণ ফ্রান্সের মার্সাই শহরে, ঠিক আছে, মার্সাই শহরে 1832 খ্রিস্টাব্দে এই ইয়ং ইটালি বা নব্য ইটালি দল গঠন করেন, ঠিক আছে। এই ইয়ং ইটালি বা নব্য ইটালি দল গঠন করে। ঠিক আছে, দেখো এই যে বললাম ইটালি বা নব ইটালি দল গঠন করতেন, তো এই ইয়ং ইটালি বা নব ইটালি এই দলটা হচ্ছে একটা যুব সংগঠন, ঠিক আছে, এটা মনে রাখবে যে এই ইয়ং ইটালি বা নব ইটালি যেটা সেটা হচ্ছে একটা যুব সংগঠন। বুঝতে পেরেছ? মনে রাখবে 40 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি, কত বছর বললাম? 40 বছর, এটা মনে রাখবে 40 বছর, ঠিক আছে, 40 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এই সবার বা এই যে সংগঠন, এই সংগঠনের সদস্য হতে পারে, ঠিক আছে। এই মার্কস দেখো যুব সম্প্রদায়কে তাদের উদ্দেশ্যে এবং তাদের আদর্শ সম্পর্কে সচেতন করে দিয়ে বলেন। কি বলেন? এখানে একটা কথা বলি, এটা মনে রাখবে যে এদের যে আদর্শ ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে কি না, এদের আদর্শ যেটা ছিল সেটা হচ্ছে তোমার শিক্ষা, আত্মত্যাগ আর চরিত্র নিষ্ঠা দ্বারা দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদ প্রসার ঘটানো, ঠিক আছে। তার মানে এদের আদর্শ হচ্ছে শিক্ষা, আত্মত্যাগ আর চরিত্র নিষ্ঠা, ঠিক আছে, চরিত্র নিষ্ঠার দ্বারা দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদের প্রসার ঘটানো। তো সেই জন্য
তাদেরকে আমরা দেখতে পাই যে শিক্ষা, আত্মত্যাগ আর চরিত্র নিষ্ঠা দ্বারা দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদের প্রসার ঘটানোর উদ্দেশ তারা নিয়েছিল। বুঝতে পেরেছো? তো এটা ছিল তাদের আদর্শ। বোঝা গেছে? তো এই জোসেফ মার্কসিনি যুব সম্প্রদায়কে তাদের উদ্দেশ্য এবং আদর্শ সম্পর্কে সচেতন করে দিয়ে বলে, কি বলেন, যে যদি 2 কোটি ইতালীয়, কি বলেছিলেন, যে যদি 2 কোটি ইতালীয় ঐক্যবদ্ধভাবে ও একনিষ্ঠ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তাদের জয়লাভ হবে অবশ্যম্ভাবী। মানে তাদের জয়লাভ হচ্ছে অনিবার্য, জয়লাভ হতেই হবে। তাহলে আমি কি বললাম, এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবে। কি বললাম, যে মার্কসিনি যুব সম্প্রদায়কে তাদের যে উদ্দেশ্য ছিল, এই যে আমি বললাম একটু আগে, তাই তো, উদ্দেশ্য যেটা শিক্ষা, তারপরে হচ্ছে আত্মত্যাগ, তাই না, আর একটা কি বললাম, শিক্ষা একটা বললাম, আর একটা বললাম যে আত্মত্যাগ, আর একটা বললাম চরিত্র নিষ্ঠা দ্বারা দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদের প্রসার ঘটানো, তাই তো। তাহলে এটা উদ্দেশ্য এবং আদর্শ। তো সেই আদর্শ এবং উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে দিয়ে মার্কসিনি যুব সম্প্রদায়কে কি বলেছিলেন, যে যদি 2 কোটি ইতালীয় ঐক্যবদ্ধভাবে এবং একনিষ্ঠ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে কি হবে না, তাদের জয়লাভ অবশ্যম্ভাবী। মানে তারা জয়লাভ করবে, তাদের জয়লাভ হচ্ছে অনিবার্য, কেউ রুখতে পারবে না। বোঝা গেছে? তিনি আরো বলেছিলেন, কি বলেছিলেন, যে ধর্ম আর দেশপ্রেম এক এবং অভিন্ন। তাই যুবকদের কাজ হবে কি না, তাদের কাজ হবে গ্রামে, তারপরে গঞ্জে ও শহরে দেশপ্রেম, জাতীয়তাবাদ ও ইতালির অতীত যে গৌরব কাহিনী, সেইগুলোকে ছড়িয়ে দেওয়া সব জায়গায়। বুঝতে পেরেছো? তাহলে তিনি কি বললেন, যে ধর্ম আর দেশপ্রেম এক এবং অভিন্ন, মানে কোনো পার্থক্য নেই, ঠিক আছে, এক এবং অভিন্ন। সেই জন্য যুবকদের কাজ হলো গ্রামে গঞ্জে ও শহরে কি করা, দেশপ্রেম, জাতীয়তাবাদ আর ইতালির যে অতীত গৌরব কাহিনী, সেইগুলোকে সবার মধ্যে প্রসারিত করা, সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে তাদের মধ্যে জাতীয়তাবাদের প্রসার ঘটে, তারা ঐক্যবদ্ধ হয়, তাই তো। তবেই কি করতে পারবে, অস্ট্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে, তাই না, এবং তারা ঐক্যবদ্ধ ইতালি গঠন করতে পারবে এবং তারা ইতালিকে স্বাধীন করতেও পারবে। অর্থাৎ তাদের যে উদ্দেশ্য সেটা সফল হবে, তারা তাদের কাজে জয়লাভ করবে, তাই না। বুঝতে পেরেছো? তো এখানেতে যুবকদেরকে তিনি আরো কথা বলেছিলেন, কি বলেছিলেন, যে এই সমস্ত কাজ করতে গেলে হয়তো তাদের উপর স্বৈরাচারী যারা শাসক আছে, তো সেই স্বৈরাচারীদের শাসক তাদের উপর নেমে আসবে, তাদের উপর অত্যাচার করা হবে, কিন্তু এই যুবক সম্প্রদায়কে ভীত হলে চলবে না, মানে তাদের ভয় পাওয়া চলবে না। তার কারণ কি, এখানে একটা খুব সুন্দর কথা বলেছিলেন, এটা খুব ভালো করে মনে রাখবে। তার কারণ হচ্ছে শহীদের রক্ত ঝরলেই আদর্শের বীজ দ্রুত বৃদ্ধি পায়। বুঝতে পেরেছো? শহীদের রক্ত ঝরলেই আদর্শের বীজ দ্রুত বৃদ্ধি পায়। তার আদর্শ ছিল ঐক্যবদ্ধ ইতালি, তাই তো, ঐক্যবদ্ধ ইতালি তৈরি করা বা গঠন করা, এটাই ছিল তার আদর্শ। সেই জন্য তিনি এই সেন্টেন্সটা বলেছেন, যে দেশপ্রেম, এই জাতীয়তাবাদ এবং ইতালির অতীত গৌরব সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর এর জন্য হয়তো স্বৈরাচারী যারা শাসক, তারা অত্যাচার করবে তাদেরকে। তো যুবক সম্প্রদায়কে এই সময় ভীত হলে চলবে না, তাদেরকে ভয় পেলে চলবে না। তার কারণ হচ্ছে যে শহীদের রক্ত ঝরলেই কি হবে, আদর্শের বীজ দ্রুত বৃদ্ধি পায়। বুঝতে পেরেছো? যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, কি বলেন না, কেবল ইতালির ঐক্যবদ্ধ ইতালি হবে তাদের কি, কেবল ইতালি, ঐক্যবদ্ধ ইতালি, এটাই হবে যুবকদের মন্ত্র। বুঝতে পেরেছ? সেই জন্য তিনি কি বলতেন, দেখো, তিনি বলতেন যে ঐক্যবদ্ধ ইতালির জন্যই বিপ্লব করো। কি বলতেন, আরো একটা কথা বলতেন, যে কেবল সমগ্র ইতালি,
ঐক্যবদ্ধ ইটালির জন্য বিপ্লব করো। অন্য কোনো খণ্ডিত আদর্শের জন্য বিপ্লব করো না। এই কথাটাও খুব সুন্দর। এটা কি বলছেন? সমগ্র ইটালির জন্য, ঐক্যবদ্ধ ইটালির জন্য বিপ্লব করো, খণ্ড কোনো আদর্শের জন্য বিপ্লব করো না। আরেকটা কথা এখানে বলে রাখি, এটা খুব ভালো করে মনে রাখবে, যে ইয়ং ইটালি দলের জন্য এই জোসেফ মাৎসিনি যে পতাকা তৈরি করে, তার একদিকে লেখা ছিল স্বাধীনতা ঐক্য। তাহলে একদিকে কি লেখা ছিল? একদিকে লেখা ছিল, দেখো, স্বাধীনতা, স্বাধীনতা ও ঐক্য। ঠিক আছে, এটা একদিকে লেখা ছিল। আর অপর দিকে কি লেখা ছিল? অপর দিকে যেটা লেখা ছিল সেটা হচ্ছে, অপর দিকে যেটা লেখা ছিল সেটা হচ্ছে গণতন্ত্র, সাম্য আর মানবতা। এটা ভালো করে মনে রাখবে, গণতন্ত্র, সাম্য আর মানবতা। তাহলে কি বললাম? যে জোসেফ মাৎসিনি ইয়ং ইটালি দলের জন্য যে পতাকা তৈরি করেন, তার একদিকে লেখা ছিল স্বাধীনতা ও হচ্ছে তোমার ঐক্য। ঠিক আছে, আর অপর দিকে লেখা ছিল গণতন্ত্র, সাম্য আর মানবতা। বুঝতে পারলে? এবারে দেখো, এই জোসেফ মাৎসিনির আদর্শ আর তার কর্মসূচিকে আমরা কি করছি না, তিনটি ভাগে ভাগ করছি। তিনটি ভাগে ভাগ করা যায় সংক্ষেপে। ঠিক আছে, সংক্ষেপে জোসেফ মাৎসিনির যে আদর্শ কর্মসূচি, তাকে তিনটি ভাগে ভাগ করছি। কি কি না, এক নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে ঐক্যবদ্ধ ইটালির স্বপ্ন দেখতেন, এবং এই জন্য তিনি ইটালি থেকে অস্ট্রিয়ার যে উচ্ছেদ সেটাকে অনিবার্য বলে মনে করতেন। তাহলে তিনটি ভাগে যে ভাগ করছি, আর জোসেফ মাৎসিনির আদর্শ আর কর্মসূচিকে সংক্ষেপে, ঠিক আছে, আদর্শ ও কর্মসূচি যেটা, তাহলে এটাকে আমরা ভাগ করছি কয় ভাগে? তিনটি ভাগে, তাই তো, সংক্ষেপে। তো এক নম্বরে যেটা, সেটা কি বললাম? যে ঐক্যবদ্ধ ইটালি তিনি স্বপ্ন দেখতেন, আর সেই জন্য তিনি ইটালি থেকে অস্ট্রিয়ার উচ্ছেদ অনিবার্য বলে মনে করতেন। এটা হচ্ছে এক নম্বর। আর দুই নম্বর কি? দুই নম্বর যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে কাজ, অর্থাৎ ঐক্যবদ্ধ ইটালি গঠন করা, তো এই কাজে তিনি কোনো বিদেশি সাহায্যের প্রয়োজন নেই, এটা তিনি উপলব্ধি করতেন, যে এই কাজের জন্য কোনো বিদেশি সাহায্যের প্রয়োজন নেই। ইতালির আত্মনির্ভরশীল যুবক যারা আছে তারা নিজেরা এই কাজ করতে সক্ষম। ঠিক আছে, আর তিন নম্বর দেখো, তিন নম্বর কি না, জনগণের সার্বভৌমত্বের বিশ্বাসী ছিলেন মাৎসিনি। তো এই মাৎসিনি স্বাধীন ইটালিতে প্রজাতান্ত্রিক সরকার গঠনের পক্ষপাতী ছিলেন। বুঝতে পেরেছ? সেই জন্য দেখবে, তাহলে এই যে তিনটি ভাগে ভাগ করলাম এবং কি কি সেগুলো বলে দিলাম। বুঝতে পেরেছ? সেই জন্য দেখবে একজন বিখ্যাত ঐতিহাসিক, যার নাম হচ্ছে ব্রজ। ঠিক আছে, তো ইনি বলেন যে মাৎসিনির আদর্শ আর কর্মপন্থা ইতালিবাসীর মনে এতটাই প্রভাব ফেলেছিল, যার জন্য কেউই তা থেকে মুক্ত থাকতে পারেনি। সবাই তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। বুঝতে পেরেছো? কেউ তার থেকে মুক্ত থাকতে পারেনি। সেই জন্য দেখবে 1833 খ্রিস্টাব্দ নাগাদ, দেখো 1833, ঠিক আছে, 1833 খ্রিস্টাব্দ নাগাদ প্রায় 60,000 তরুণ, কত হাজার বললাম? 60,000, মনে রাখবে, 60,000 তরুণ তার এই নবগঠিত দলের সদস্য হয়। বুঝতে পারলে?